কাকে বলে? নগদান বই কত প্রকার? নগদান বইয়ের আর কোন উপনাম আছে কি? কন্টেন্টে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমরা 3 গড়া নগদান বই, 1 গড়া, 2 গড়া যত প্রকার নগদান বই আছে, আজকে মূলত ক্লাসটা করা হবে নগদান বই কাকে বলে, নগদান বইকে কেন্দ্র করে। ওকে ফাইন, চলুন আল্লাহর রহমতে আমরা শুরু করি। নগদান বই এর নাম হচ্ছে জমা খরচের বই, প্রাপ্তি প্রদানের বই, অন্যান্য অনেক নাম আছে। নগদান বই মূলত একটা কথা খুব মাথায় রাখতে হবে যে জাবেদা কত দিনের জন্য তৈরি করতে হয়, নগদান বই কয়দিনের জন্য তৈরি করতে হয়, রেয়ামিল কয়দিনের জন্য তৈরি করতে হয়, আর্থিক অবস্থার বিবরণী কয়দিনের জন্য তৈরি করতে, এই প্রশ্নগুলো অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। এখন যেহেতু আমরা নগদান নিয়ে কথা বলতেছি, নগদান বই মূলত তৈরি করা হয় 1 মাসের জন্য। নগদান বই সবসময় তৈরি করা হয় 1 মাসের জন্য, মাথায় রাখতে হবে। এখানে কখনো 2 মাসের এন্ট্রি লেনদেন অন্তর্ভুক্ত হবে না। ওকে, তাহলে নগদান বই কত প্রকার? নগদান বই 4 প্রকার। কি কি? খুচরা, 1 গড়া, 2 গড়া ও 3 গড়া নগদান বই। খুচরা নগদান বই কি, এটা একটু সংজ্ঞা আসে, এসএসসি লেভেলে তেমন প্রশ্ন আসে, এইচএসসি তে মোটামুটি ভালো প্রশ্ন আসে, অনার্স এবং মাস্টার্সে এই খুচরা নগদান বই প্রচুর কাজে লাগে। এসএসসি তে যারা ক্লাসটা দেখবা তাদের জন্য বলতে হবে যে খুচরা নগদান বই শুধু সংজ্ঞা থিওরিটা পড়লে হবে, বিস্তারিত জানতে হয় না। 1 গড়া 2 গড়া এটা জানতে হয়, পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে 3 গড়া, আর এইচএসসি, অনার্সে, এমবিএ তে এই বিষয়গুলোতে সবচেয়ে বেশি আসে খুচরা নগদান বইটা প্রচুর পরিমাণে আসে। ওকে ফাইন, তারপর নগদান বইকে একসাথে জাবেদা এবং খতিয়ান বলা হয়। তাহলে পরীক্ষাতে প্রায় আসে কাকে জাবেদা ও খতিয়ান একসাথে উভয় বলা হয়? উত্তর হচ্ছে নগদান বই। রিটিং গুলো যখন পড়বা এমসিকিউর জন্য খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। তারপরে কন্ট্রান্টি কি? কন্ট্রা শব্দের অর্থ হচ্ছে বিপরীত দাখিলা। কন্ট্রা শব্দের অর্থ হচ্ছে বিপরীত দাখিলা, অর্থাৎ যেটা ভাইয়ের বিপরীত বোন, মার বিপরীত বাবা, কন্ট্রা মানে হচ্ছে এরকম বিপরীত শব্দ। ঠিক আছে? ওকে, যখন আমরা অঙ্ক করবো বিষয়টা আরো ভালো করে ক্লিয়ার হবে। তারপর হচ্ছে কন্ট্রান্টি নগদানের জন্য শুধু 2টা কথা মনে রাখলেই হয়। 1, নগদ টাকা ব্যাংকে জমা। 2, ব্যাংক হতে নগদ টাকা উত্তোলন। আবার বলতেছি, নগদ টাকা ব্যাংকে জমা, আমি এখানে জাবেদাগুলো লিখে রাখছি যে ব্যাংকে জমা হইলে এটা জাবেদা হবে কি, ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কারণ 3 গড়া বা 2 গড়া নগদান বইয়ের ক্ষেত্রে ব্যাংকেরও গড় থাকে, নগদ টাকারও গড় থাকে, সেই জন্য এটা কন্ট্রান্টি। খেয়াল করো, এই দুটো বিষয়তে ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে তো উত্তোলন করা হলো, আমরা এই দুটোকে যদি জাবেদা করি তাহলে নগদের গড় থাকে, ব্যাংকের গড় থাকে, সেই জন্য এটাকে কন্ট্রান্টি ভাবে আমরা হিসাবভুক্ত করতে হবে। কিভাবে করতে হবে ক্লাসে যখন আমরা অঙ্কটা করবো খুব ভালো করে বুঝে যাব। এরপরে আমরা এখন একটা অঙ্ক করব, তাহলে প্র্যাকটিক্যালি করলে বিষয়টা খুব ভালো করে সুন্দর করে বোঝা যাবে। আসো অঙ্কটা শুরু করি। 2024 সালে মে মাসে লেনদেন গুলো কি কি আসতেছে? 1, নগদ উদ্ধৃত 20,000 টাকা 3 তারিখে। ব্যাংকে জমাদান 10,000 টাকা মের 9 তারিখে। ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা। মের 14 তারিখে দেনাদার হতে 4,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 3,500 টাকা চেক প্রাপ্তি। ওকে ফ্রেন্ড, এবার আসো অঙ্কটা শুরু করি। প্রথমে আমাদের ছিল কি, নগদ উদ্ধৃতি 20,000 টাকা। নগদ উদ্ধৃতি মানে হচ্ছে প্রথমে মাসের 1 তারিখে, এটা সবসময় থাকে, মাঝে মাঝে ব্যাংক জমাতিরিক্ত থাকতে পারে, তো ব্যাংক জমাতিরিক্ত থাকলে এটা ক্রেডিট দিকে যাবে। আর ব্যাংক নগদ উদ্ধৃতি যেহেতু বলছে, সেহেতু আমরা নগদ উদ্ধৃতি মানে আমাদের হাতে টাকা দিছি। আর গড়টার দিকে খেয়াল করলে আরো ভালো বোঝা যাবে, এখানে আছে প্রাপ্তি আর এই পাশে আসবে প্রদান। এই পাশটা প্রাপ্তির গড়টা হচ্ছে ডেবিট আর প্রদানের গড়টা হচ্ছে ক্রেডিট। তার মানে এই পাশে আমাদের আসবে কি, যা পাই। আমি যাবাদার ক্লাসে বলে গেছিলাম যা আসে ডেবিট। ঠিক আছে, যা আসে ডেবিট। সো প্রাপ্তি মানে কি, আমি পাবো। প্রাপ্তি মানে আমি পাবো, যা পাবো জয় ভাবেই হোক, টাকা আমি পাইলে এই পাশে, টাকা পাইলে এই পাশে, আর যদি আমি টাকা দিয়ে দিই তাহলে এই পাশে। 1 তারিখে ঘটনাটা আমরা একটু পড়ি, নগদ উদ্ধৃতি 20,000 টাকা, মানে কি আমি টাকা পাইছি, তার মানে আমি এই পাশে টাকা বসাবো। লেনদেনটা পড়ে আমি জাবাদের ক্লাসে বলে গেছিলাম, যদি কেউ জাবাদের ক্লাসটা না দেখে থাকো জাবাদের ক্লাসটা দেখে আসতে পারো, তাহলে খুব ভালো করে বুঝে ফেলবো। জাবাদের ক্ষেত্রে একটা সূত্র আমি শুধু বলছিলাম, যা আসে ডেবিট, যা চলে যায় ক্রেডিট। সেম এইখানেও প্রশ্নটা পড়ে অবশ্যই মাথায় রাখতে হবে টাকা আসছে অথবা টাকা গেছে। যদি টাকা আসে তাহলে ডেবিট দিকে, যদি টাকা চলে যায় তাহলে ক্রেডিট দিকে। তাহলে খেয়াল করো, এখানে যেটা বলতেছে যে 1 তারিখে নগদ উদ্ধৃতি 20,000 টাকা, মানে আমার কাছে টাকা আসছে, টাকা যদি আসে তাহলে ডেবিট দিকে। এই জন্য লিখছি কি, ব্যালেন্স বিডি। 1 তারিখে যেহেতু নগদ টাকা আমার কাছে আসছে কোনো কারণ ছাড়া, মালিক আমাকে টাকাটা দিছে, সেই জন্য ব্যালেন্স বিডি হিসেবে লিখতে হয়। ব্যালেন্স বিডি আমরা লিখলাম নগদের ঘরে 20,000 টাকা। এরপরে 3 তারিখে ব্যাংকে অর্থ
জমা দান 10,000 টাকা, ব্যাংকে অর্থ জমা দান, তার মানে কি আমি ব্যাংকে জমা দিছি। প্রথমে আমি বলে গেছিলাম এই ব্যাংকে জমা দিলে জাবাদা করতে, জাবাদা ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদান হিসাব যেহেতু আমরা ক্রেডিট বলছি, নগদান হিসাব ডেবিট, আর এই যে এখানে লিখে গেছিলাম ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু আমরা ব্যাংকে টাকা জমা দিছি তার মানে আমার কাছ থেকে টাকা চলে গেছে। সেই জন্য দেখো আমি এইখানে 20,000 টাকা এখানে আমি ক্রেডিট করছি, আমার কাছ থেকে যেহেতু টাকাটা চলে গেছে, ঠিক আছে, আমার কাছ থেকে যেহেতু টাকাটা চলে গেছে সেহেতু আমি এই পাশে টাকাটা যেহেতু চলে গেছে এই জন্য টাকাটা এই পাশে দিছি 10,000 টাকা, হ্যাঁ 10,000 টাকা। আর এইখানে আমি যেহেতু টাকাটা কই দিছি, ব্যাংকের ঘরে দিছি, কারণ এখানে ব্যাংকেরও ঘর আছে, সেজন্য ব্যাংকের ঘরে আমি ডেবিট দিকে লিখছি। বিষয়টা বোঝাতে পারছি? এটা কন্ট্রেন্ট। আর কন্ট্রেন্টের ক্ষেত্রে অবশ্যই অনেক স্যারেরা বা বইতে অনেক সময় কন্ট্রেন্টই লিখতে হয় সি, কোথায় লিখতে হয় কথাটা বলে না। কন্ট্রেন্টই মাস্ট বি খতিয়ান পৃষ্ঠার করে লিখতে হবে। অনেকে এখানে লেখে, অনেকে ভাউচারের গড়ে, অনেকে রশিদ নগরের গড়ে লিখে, কিন্তু এটা সঠিক কথাটা হচ্ছে অবশ্যই খতিয়ান পৃষ্ঠায় সি লিখতে হবে, খতিয়ান পৃষ্ঠা সি লিখতে হবে। ওকে, তারপরে গেল এটা। পরে দেখো মেয়ের মাসের 9 তারিখ ধারে পণ্য বিক্রয় আমরা করতেছি নগদান বই, তার মানে এখানে কোনো ধারে কোনো কথা আসবে না, যেহেতু এখানে বলছে ধারে পণ্য বিক্রয়, তার মানে এটা কোনো লেনদেন হবে না, এটা হিসাবভুক্ত হবে না, নগদান বইতে যাবে না, জাবেদায় যাবে, নগদান বইতে এটা হিসাবভুক্ত হবে না। পরেরটা, দেনাদার হতে 4,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 3,500 টাকা পাওয়া গেল, তাহলে আমি কিন্তু পাইছি, আর আগে বলছে যা আসে ডেবিট, সেই জন্য 14 তারিখ দেনাদার হিসাব 3,500 টাকা আমি পাইছি। আর 500 টাকা কিন্তু আমি পাবো না, কারণ ওর কাছে 4,500 টাকা আমি পাইতাম, ও 3,500 টাকা দিয়ে 3,500 টাকা দিয়ে হিসাবটা ক্লোজ করে বলছে যার ভাই 500 টাকা আমি দিতে পারবো না, বা 500 টাকা ছাড় দিছি, সেই জন্য এই বাট্টার করে আসবে 500 টাকা। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এইবার খতিয়ান যদি কেউ করে থাকে, খতিয়ানের ক্ষেত্রে আমরা ব্যালেন্স বিডি এবং সিডি অলরেডি করে গেছি। সময় স্বল্পতার জন্য এটা নিয়ে অনেক কথা বলার ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য যেহেতু আমাকে শর্ট টাইমে ক্লাসগুলো শেষ করতে হবে, সেই জন্য এতগুলো কথা বলা যাচ্ছে না। এই জন্য আমরা দুইটা পাস ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিডি দিয়ে দুইটা পাস আমরা হিসাবভুক্ত করে দেব। এরপরে আসো এইখানে যেটা আমি লিখছি, এই বাকি বিষয়গুলো একটু দেখে নিবা। আর এইখানে আজকের যদি আমরা সামারি বলি আজকের ক্লাসটার, তাহলে নগদানের ক্ষেত্রে খুব চমৎকার ভাবে আমি এখানে যে চারটা দিয়েছি, চারটা একটু খেয়াল করে, চারটা নিয়ে একটু কথা বলি। প্রথমে প্রশ্ন থাকে, যাবতীয় ক্লাসে এগুলো আমি ভালো করে বলে গেছি, প্রথমে প্রশ্ন থাকবে, এরপরে প্রশ্নটা পড়ে আমরা অবশ্যই ঘটনাটা দেখবো যে এটা কি লেনদেন কি লেনদেন না, যদি লেনদেন হয় তাহলে আমরা হিসাবভুক্ত করবো, লেনদেন না হলে হিসাবভুক্ত করবো না। এরপরে দেখো এই যে লেনদেন, লেনদেন না, যেটা লেনদেন হবে না সেটা আমরা হিসাবভুক্ত করবো না, এটা আমরা কেটে দেবো, লেনদেন না হলে এটা কোনো হিসাবভুক্ত হবে না। যেমন আমাদের 9 তারিখে এই লেনদেনটা ছিল না, সেই জন্য আমরা হিসাবভুক্ত করে নিই। এবার লেনদেন থেকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করবো, লেনদেনকে দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে নগদ লেনদেন আর একটা হচ্ছে অনগদ লেনদেন। কিছু কিছু থাকবে বাকিতে, কিছু কিছু থাকবে বাকিতে, যেমন বাকিতে থাকলে আমরা এটা ধারে ছিল সেই জন্য আমরা হিসাবভুক্ত করে নিই। তার মানে প্রথমে প্রশ্ন, তারপর ঘটনা, তারপরে লেনদেন, লেনদেন থেকে আমরা নিব নগদ লেনদেন গুলো শুধু নগদানের জন্য। এই নগদ লেনদেন গুলোকেই আমরা প্রাপ্তি এবং প্রদান নামে দুটো ভাগে ভাগ করব। আর যেটা পাবো, যেটা প্রাপ্তি, সেটা যাবে ডেবিট দিকে, যেটা আমরা প্রদান করব সেটা যাবে ক্রেডিট দিকে। আশা করি এই চারটা যদি তোমরা ভালো করে বুঝে থাকো, তাহলে মোটামুটি ভাবে নগদান বই নিয়ে কোনো কনসেপ্ট বা কোনো ভেজাল কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আমরা আজকে ক্লাসটা থেকে যদি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কোনো কিছু না বুঝে থাকো, তাহলে কমেন্টে জানালে আমি সর্বোচ্চ চেষ্টা করব যথোপযুক্ত ভাবে আরো বিস্তারিত ভাবে বলে দেওয়ার জন্য, কারণ সময় স্বল্পতার জন্য আমাকে শর্ট টাইমে ক্লাসগুলো শেষ করতে হয়। ঠিক আছে, তাহলে ওকে, ভালো থাকো সবাই। আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে অবশ্যই জানাবো।